সেখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, প্রচুর টাকা আর্ন তারা করেছে। গেট মানি থেকেই যদি সেখান থেকে চাইতো বা এনএসসি একটা বড় অঙ্কের অর্থ পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি বলছেন যে সেই চিঠি তারা রিসিভ করেছে, তারপরেও তারা সেটির কোনো জবাবও দেয়নি, সেই অঙ্কটাও পরিশোধ করেনি। এই সাহসটা আসলে বাফে কোন ইয়েতে দেখায় আর কি? এটা আসলে এনএসসির দুর্বলতা, কারণ এনএসসি হচ্ছে আপনার বাংলাদেশ সকল ফেডারেশনের অভিভাবক এবং সকল যত ক্রীড়া সংগঠন রয়েছে বা ক্রীড়া সংস্থা বা যারা ক্রীড়া অবকাঠামো রয়েছে অভিভাবক, আসলে এটা আমি বলবো যে এনএসসির দুর্বলতা, যে আসলে এই যে এনএসসি যে বাফুবেকে বা ক্রিকেট বোর্ডকে যেরকম মানে এসব সংক্রান্ত গেটম্যানের সংক্রান্ত চিঠি দেয়, তারা সেইভাবে রিপ্লাই দেয় না বা আদায় করতে পারে না, এটা আমি বলবো এনএসসির দুর্বলতা। কারণ আপনার এনএসসি যদি আপনার সঠিক তদারকি বা সঠিক মনিটরিং করতে পারতো, তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো হতো না। আরেকটা বড় বিষয় যেটা ধরেন আমরা বিগত সময় যে দেখেছি, এনএসসি চেয়ারম্যান থাকেন ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে, কিন্তু বাফুবের সভাপতি এবং আপনার বিসিবির সভাপতি যারা হন, তারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আসলে মানে ক্রীড়া প্রতিমন্ত্রীর চেয়েও তারা ধরেন অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাবান। তো সুতরাং আসলে এই চিঠিগুলো ইস্যু করে এনএসসির সচিব, যিনি আসলে যুগ্ম সচিব পদমর্যাদার। তো যার ফলে আসলে যারা বাফুবের সভাপতি বা প্রেসিডেন্ট বা যারা মনে করেন সিও বা সেক্রেটারি থাকেন, তারা ভাবেন যে সমস্যা নেই, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে, উনি তো আরও প্রভাবশালীর ব্যাপার না, এটা আমরা ম্যানেজ করে নেবো, অত না দিলেও কোনো সমস্যা না। এই যে একটা মানে অলিখিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে, এটা হচ্ছে প্রধান দায় বা সমস্যা। এই যে একটা অলিখিত সংস্কৃতি তৈরি হয়েছে বলছেন, সেটা রাষ্ট্রকে নিশ্চয়ই এটার জন্য একটা বড় ক্ষতি। এবং রাষ্ট্রকে সবচেয়ে বড় বিষয় যেটা আসলে মানে এখন বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমির হক বলেছেন কিছু সংস্কার বা ক্রীড়াঙ্গনের প্রয়োজন, বাট সবচেয়ে বড় যেটা প্রয়োজন হচ্ছে যে আপনার বিভিন্ন ফেডারেশনে ফুটবল ক্রিকেটে নির্বাচিত সভাপতি হয়, আর বিভিন্ন ফেডারেশনে যে আপনার সভাপতি হয়, এটা সরকার মনোনীত। দেখা গেল সরকার থেকে এমন একজন প্রভাবশালী এমপি বা মন্ত্রী বা খুব দলীয় একজন ব্যক্তি বসে যায়, সেই ওই ব্যক্তির মনে করেন যখন একটা ফেডারেশন প্রেসিডেন্ট হয়, এমন সময় হয় আসলে যিনি পদমর্যাদায় আপনার ক্রীড়া প্রতিমন্ত্রীর চেয়ে বড়, দেখা একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াঙ্গন অভিভাবক, দেখা গেলো একটা ফেডারেশনের প্রেসিডেন্ট একটা ফুল মন্ত্রী, তো সুতরাং পদে বলে তিনি তার চেয়ে বড়। আর এই বেসিক্যালি আপনার এই দাপ্তরিক যে জবাবদিহিতা, দাপ্তরিক যে বিষয়গুলো, এগুলো মূলত এনএসসি সচিবের চিঠি চালাচালি করা থাকে। তো ফলে একজন যুগ্ম সচিবের পক্ষে একজন আপনার একটা পূর্ণমন্ত্রী যে মর্যাদা একজন ব্যক্তি বা খুব একজন এমপি যিনি একটা ফেডারেশন প্রেসিডেন্ট হন, তার পক্ষে তো আসলে সেটা জবাব দিয়ে আদায় করা সম্ভব না। আমি মনে হয় এটা আসলে রাষ্ট্রীয় কাঠামোগতভাবেই একটা মানে পলিসি আনা দরকার, যে ফেডারেশন প্রেসিডেন্ট কারা মনোনীত হতে পারবে বা কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যাবে এনএসসি এবং আপনার ফেডারেশনগুলোর মধ্যে। আর এখানে একটা বড় বিষয় হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, তারা বারবারই বলে যে আসলে তারা আসলে মানে সরকার থেকে প্রভাবমুক্ত, ফিফা এবং আইসিসি বলে, এই কথাটা বলে তারা আসলে মানে নিজেদেরকে চাপটা মুক্ত রাখতে চায়। আবার যখন কোনো সমস্যা, ধরুন আপনার ফ্যাসিলিটিস যখন বাড়াতে হবে, তখন আবার ঠিকাদার এনএসসি কার্ডে বলতে যে এনএসসি আপনার ঠিক করে দেন। যেমন সম্প্রতি আসিফ মোহাম্মদ সজীব যখন আপনার প্রতিমন্ত্রী ছিলেন, তখন কিন্তু আপনার বিপিএল শুরুর আগে 2015 সালে প্রায় 30 কোটি টাকার উপরে তিনি বিভিন্ন স্টেডিয়াম সংস্কারের জন্য মানে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এটা তো আসলে এনএসসির সাথে বিসিবি চুক্তি ছিল যে কয়েকটি স্টেডিয়াম নির্মাণ আপনার সংস্কার উন্নয়ন এগুলো সকল ব্যয় বিসিবি বহন করবে, কিন্তু সেটা না করে এনএসসি স্বয়ং হয়ে সেটা তারা আপনার সংস্কার প্রায় অনেক কোটি টাকা ব্যয় করেছে, যেটা না করলেও হতো। এরকম আর কি বিষয়গুলো আসলে মনে করেন এনএসসি কিছু জায়গায় খুবই উদার হয়ে যায় ক্রিকেট এবং ফুটবলের প্রতি, যেগুলো আসলে মনিটরিং বাড়ানো দরকার, যেগুলো আসলে এই যে না হওয়ার কারণেই আসলে এই যে যখন ফুটবল এবং ক্রিকেটের প্রতি এনএসসি তদারকি করতে পারে না, তখন কিন্তু অন্যান্য ফেডারেশন যারা আছে, তখন কিন্তু যখন এনএসসি তদারকি করতে চায়, তখন তাদের অলিখিত সংস্কৃতি হচ্ছে যে আপনাদের ফুটবল ক্রিকেটকে সঠিকভাবে মনিটরিং করতে পারেন না, শুধুমাত্র আমাদের উপর নজরদারি বা মনে করেন জোর খাটান। রাইট, তারা সেটা বলার সুযোগ অবশ্যই আছে। অ্যাট দ্য সেম টাইম এই টাকাটা আমার কাছে মনে হয় এনএসসি যে কারণে আদায় করে থাকে, সেটিও মূলত এই কারণেই যে অন্যান্য ফেডারেশনগুলো যেগুলো হচ্ছে কিছুটা দুর্বল বা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে হয়তো বা সাপোর্ট দেওয়ার জন্যই তারা যেগুলো হচ্ছে সক্ষম ফেডারেশন তাদের কাছ থেকে পয়েন্ট হচ্ছে যেটা ধরেন এই যে আসলে মানে ক্রীড়াঙ্গনের যে জবাবদিহিতা বা একটা জবাবদিহিতা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার এজিএম, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হচ্ছে আপনার ক্রীড়াঙ্গনের একটা সবচেয়ে বড় অভিভাবক, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনের সংস্থা। সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু আপনার এজিএম দীর্ঘদিন যাবত করে না, এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটিও প্রায় বিগত 3-4 বছরের কোনো মিটিং হয় না। তো সুতরাং জাতীয় ক্রীড়া পরিষদ নিয়েও আপনার প্রশ্ন তুলতে পারেন, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ এত টাকা ব্যয় করতেছে, এত কোটি টাকা ব্যয় করতেছে, কোন ফেডারেশনকে দিচ্ছে বা একটা সংস্কার করতে যাচ্ছে, এটা আসলে যৌক্তিকতা কতটুকু দেওয়া উচিত কিনা, তাদের নির্বাহী কমিটি, সেই নির্বাহী কমিটি মিটিং কয়েক বছর হয় না, এবং তারপর তাদের যে আয় ব্যয় বা তাদের মনে করেন যে পলিসিগুলো, এগুলো তো বাস্তবিক অর্থে ধরুন জবাবদিহিতা প্রয়োজন, তাই না? তো জবাবদিহিতা প্রয়োজন, এর জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সর্বশেষ আমার মনে হয় 6-7 বছরের মধ্যে তাদের কোনো বার্ষিক সাধারণ সভা হয়নি বা নির্বাহী কমিটির সভা হয়নি 3 বছর। সুতরাং জাতীয় ক্রীড়া পরিষদের আপনার দুর্বলতা রয়েছে।